বিশ্বজয় নিশ্চিত হওয়ার পর আলেকজান্ডার দি গ্রেট নাকি তার সহকারীকে জিজ্ঞেস করছিলেন যে আর কোনো জগৎ আছে জয়ের জন্য। তো তিনি হতাশ করছিলেন যে না, আর বিশ্বজয়ের জন্য কোনো দেশ বাকি নেই। আলেকজান্ডার খুবই হতাশ হয়ে বললেন যে আহা, যদি আরেকটা পৃথিবী থাকতো জয় করার জন্য। অন্তত এই জায়গাটায় আজকে লিওনেল মেসি সম্ভবত আলেকজান্ডার দি গ্রেটের কাছে দাঁড়ায় গেল, যে তার আসলে আর কোনো পৃথিবী বাকি থাকলো না জয় করার জন্য। এই মুহূর্তে বরং সে আলেকজান্ডার দি গ্রেটকে ছাড়াই গেল। আলেকজান্ডার দি গ্রেট তো একবার করে বিশ্ব জয় করছেন, একবার করে বিভিন্ন দেশ জয় করছেন। আর লিওনেল মেসি তার জীবনে যত রকম প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইছে, সব জায়গায় একটা করে ট্রফি জিতছে, সব ধরনের ট্রফি জিতছে। তার জিততে আসলেই আর কিছু বাকি নেই। তারপরেও সে কোনো কোনো ট্রফি একাধিকবার জয়ের জন্য চাপাইছে, বহুবার জিতছে, এরকম ঘটনা ঘটছে। মানে আলেকজান্ডার দি গ্রেটকেও আজকে ছাড়ায় গেল। তবে আজকে আমরা আসলে আলেকজান্ডার দি গ্রেটের চেয়ে কলম্বাসের কথাটা একটু বেশি বলবো। যে কলম্বাস আমেরিকা জয় করছিলেন, যদিও কলম্বাসকে ঐতিহাসিকরা ভালো চোখে দেখেন না, আমরা একটু ভালো কলম্বাসের কথা বলবো। মানে যে কলম্বাস ইতিহাসে আছেন, তিনি তো আসলে একটা গণনিধনের সূত্র হয়ে দাঁড়াইছিলেন। সেই কলম্বাসের কথা না বলে আমরা বলবো আজকে লিওনেল মেসি নামে কলম্বাসের কথা, যিনি গতকাল রাতে MLS কাপটা জয়ে নেতৃত্ব দিলেন, একই সঙ্গে আমেরিকা আবিষ্কার করলেন কলম্বাসের পর নতুন করে, এবং সেই আমেরিকায় ছড়ায় দিলেন ফুটবল খেলাটা। আমেরিকা জয়টাও সম্পন্ন করলেন। মেসির এই আমেরিকা জয় পর্বটা যে কত বিস্ময়কর সেটা একটু আলোচনা করি। দেখেন, ফুটবল বিশ্বে আমেরিকা জয়ের চেষ্টা, মানে আমেরিকায় ফুটবল ছড়ায় দেওয়ার চেষ্টা সেই 60-এর দশক থেকে করতেছে। এটা না করারও কোনো কারণ নাই। আপনার সামনে এত সুন্দর একটা মার্কেট যদি থাকে, যে মার্কেটে মূলত পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতারা আছে, মার্কেটের বিবেচনা করলে তো ইন্ডিয়া আছে, চায়না আছে, ইভেন ব্রাজিল আছে, এগুলো বড় বড় মার্কেট। কিন্তু এগুলোতে কনজিউমাররাও দুর্বল কনজিউমার, অনেক পাওয়ারফুল কনজিউমার না। আর সবচেয়ে বড় কথা, এগুলোতে বড় বড় বিজ্ঞাপনদাতা নাই। অ্যাপেল নাই, রোলেক্স নাই, এরকম বড় বড় বিজ্ঞাপনদাতা এইসব মার্কেটে নাই। এরা কোথায় আছে? কোথাকার স্পোর্টসে এরা টাকা ঢালে? এই যে আমেরিকায় অডি আছে, অমুক আছে, তমুক আছে, সবাই এখানে টাকা ঢালে। এখন এই মার্কেটটার পেছনে ছুটতেছে ফুটবল 60-এর দশক থেকে। কোনো কালে জয় করা যায় নাই। যে আমেরিকাতে ধরেই নেওয়া হয়েছিল যে আমেরিকানরা ফুটবলরে কোনোদিন ফুটবল বলবেই না, ফুটবলরে ওরা বলে সকার। ওরা ফুটবল বলতে বোঝে রাগবির কাছাকাছি একটা খেলা। এখন এই জিনিসটা মানে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ালো। 60-এর দশকে প্রথমে পেলে, বেকেনবাওয়ার, ওনারা গিয়ে খেলতে গেলেন আমেরিকায়, আমেরিকান লিগ। তারপরে হলো না ওখানে, এক পর্যায়ে লিগটাই বন্ধ হয়ে গেল। আমেরিকায় একটা লিগ জোরজার করে চালু করা হয়েছিল, ফুটবল লিগ, সেটা বন্ধ হয়ে গেল। এরপরে সবচেয়ে বড় এফোর্টটা দিল ফিফা ব্লাটারের সময়। 94-এ আমেরিকা বিশ্বকাপ নিয়ে যাওয়া হলো। যে এবার না জমে পারে না, এবার এখানে যেহেতু বিশ্বকাপ হবে, লোকজন দেখে অভ্যস্ত হয়ে যাবে, এখন এখানে ফুটবল জমবে। কিসের কি, 94 বিশ্বকাপ শেষ হলো, ওখান থেকে যেই বিদেশিরা যারা বিশ্বকাপ দেখতে চলে গেছিল তারা চলে আসলো, স্টেডিয়াম শূন্য পড়ে থাকলো, কেউ আর ফুটবলের দিক ফিরে তাকায় না। এরপর 2000-এর পরে একটা পুশ করা হলো এই MLS দিয়ে, মেজর সকার লিগ দিয়ে, যে এখানে ডেভিড বেকহাম থেকে শুরু করে দুনিয়ার সব নামজাদা তারকা এদেরকে আনা হলো, যে এদের দেখে অন্তত লোকে ফুটবলে আসবে। না, ডেভিড বেকহামের লোকজন চেনে ভিক্টোরিয়ার স্বামী বলে, তাও লোকজন সকারে ফেরে না। অবশেষে সেই সকারটা জয় করার জন্য আনা হলো প্রিন্স লিওনেল মেসিকে, যে সবাই জানে যে এই লোকটা হচ্ছে শেষ ভরসা। এই লোকটা যদি জয় করতে পারে পারবে, না হলে আমেরিকা আর ফুটবলের হবে না। সেই লোকটা যখন আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিল, প্রথমত আমেরিকায় যাওয়ার সিদ্ধান্তটাই ছিল একটা বিরাট বিস্ময়কর সিদ্ধান্ত। কারণ মেসির হাতে তখন অ্যারাবিয়ান অফার। অ্যারাবিয়ান অফার মানে সেটা আক্ষরিক অর্থে বিলিয়নিয়ার হয়ে যাওয়ার অফার। কিরকম? ওখানে যে ক্লাবটা অফার দিছিল তারা বলছিল শুধু 2 বছরে $500 মিলিয়ন করে তাকে স্পেশাল মানি দিবে। মানে 2 বছরে খেলার ওয়েজেস টোয়েজেস ছাড়াই সে $1 বিলিয়ন মালিক হয়ে যাবে। মেসি সেই অফারটাই নিবে PSG থেকে
চলে যাওয়ার সময়, অথবা বার্সায় ফিরবে। এটাই সবার ইকুয়েশন ছিল। মোটামুটি সবাইকে তাজ্জব করে দিয়ে সে ডেভিড বেকহামের অফারটা নিল, যেখানে টাকার পরিমাণ অনেক কম। এখন এই অফারটা নেওয়ার টাকার চেয়েও লোকজন বিস্মিত হলো যে এই জায়গায় সে কেন যাবে। তখনও কিন্তু রোনালদো যেটা বলে সেটা সত্যি। রোনালদো সবসময় আজগুবি কথা বলে তা না। এই যে তার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করছে, কি হাস্যকর ছেলে মানুষই একটা ভিডিও পোস্ট করছে, সে মেসির চেয়ে বড়, এটা দেখানোর জন্য। যাই হোক, সবসময় সে ছেলে মানুষই করে তা না। সে যেটা বলে যে সৌদি প্রো লিগ একসময় আমেরিকান লিগের চেয়ে ভালো ছিল, আসলেই তাই। মেসি যখন আমেরিকান লিগে আসেননি তখন কিন্তু এই অবস্থা ছিল। এমএলএস তখনও জাতের ফুটবল লিগই না। এমএলএস মূলত হচ্ছে কিছু ধনী ফুটবলারের অবসর কাটানোর জায়গা। ওই যাবে সাগর পাড়ে গিয়ে সারাদিন বউ বাচ্চা নিয়ে মজা করবে, এই ফাঁকে একবার উইকেন্ডে গিয়ে একটু মাঠে গিয়ে খেলার অভিনয় করবে। খেলাও ঠিক না, এরকম একটা জায়গা, পুরোপুরি অ্যামেচার লিগ। এরকম একটা অবস্থায় মেসি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবং কোন দলটায়? ওখানে সবগুলো দল অ্যামেচার স্টাইলে চলে তা না। এলএ গ্যালাক্সি বা ভ্যাঙ্কুভার এরকম দু চারটা দল টপ লেভেলের, যারা আবার ভালো ফুটবল খেলে, প্রফেশনাল ফুটবল খেলে। ও সিদ্ধান্ত নিল সবচেয়ে দুর্বল দলটা এবং সবচেয়ে অ্যামেচার দলটায় যাওয়ার, ডেভিড বেকহামের দল, এই যে ইন্টার মিয়ামি। ইন্টার মিয়ামির অবস্থা কি তখন? ইন্টার মিয়ামি কার্যত প্রায় অ্যামেচার একটা ফুটবল দল। ইন্টার মিয়ামিতে কিছু বাচ্চা কাচ্চা এখান থেকে ওখান থেকে ডেভিড বেকহাম নিয়ে আসছে, আর হচ্ছে কিছু বুড়ো লোকেরা আছে। এই হচ্ছে ইন্টার মিয়ামি। এবং তাদের অবস্থান কি পয়েন্ট টেবিলে সবার নিচে। মেসি যখন জয়েন করতেছে 2023-এ, 2023-এ পয়েন্ট টেবিলে সবার নিচের দল হচ্ছে ইন্টার মিয়ামি। এরকম একটা অবস্থায় মেসি এই ইন্টার মিয়ামিতে গিয়ে হাজির হলেন। সবাই বিস্মিত হলো। আমার মনে আছে ইএসপিএন এর হেডিংটা আজও মনে আছে, যে লিওনেল মেসি এটা কি সিদ্ধান্ত নিল, বটম টিমে গিয়ে জয়েন করার সিদ্ধান্ত নিল, সারা জীবন তো টপ টিমে খেলে আসছে। ও, মানে সবার ইঙ্গিত পরিষ্কার যে লিওনেল মেসি এখানে তো আর কিছু জিততে পারবে না। তারপরেও একটা মান সম্মানের ব্যাপার আছে না, মেসি অ্যাটলিস্ট একটু মাঝারি সারির একটা দলে যেত, তাহলে কিছু জিতুক বা না জিতুক সম্মানটা থাকতো। কিন্তু লোকটা লিওনেল মেসি বটম টিমে জয়েন করেই ওই টিমটাকে কিভাবে টপ করতে হয় এটা সে জানে। দেখেন, জয়েন করছে যখন, তখনই ওই দলটা বললাম যে বটমে। এখন বটমের দলটাকে ওই বছর চ্যাম্পিয়ন করা তো অলৌকিক ব্যাপার, কিন্তু ওই বছর যেটা সে করতে পারতো সেটা কিন্তু করে দিছে। ওই বছর হচ্ছে ওদের একটা সিস্টেম আছে যে এতগুলো দলের ভিতরে থাকলে সেই টিমটা প্লে অফ খেলতে পারবে। সেই জায়গায় কিন্তু মেসি ওই বছরে নিয়ে দিছে ওই দলটাকে 2023-এ। এরপরে 24-25-এ কি কি করছে তো আপনারা জানেন। প্রথম বছরে সাপোর্টার শিল্ড জিতলো। আমি মনে করি এই যে এমএলএস কাপটা গতকালকে রাতে যেটা জিতছে, এটা নিয়ে ওদের সবচেয়ে বেশি হইচই হয়, এটাকে ওরা সবচেয়ে প্রেস্টিজিয়াস বলে। কিন্তু আমি এই আমেরিকান লিগের সিস্টেম বোঝার পরে আমি দেখি যে সাপোর্টার শিল্ডটাই আসলে সবচেয়ে দামি হওয়া উচিত, কারণ ওটা হচ্ছে লিগের সর্বোচ্চ পয়েন্টধারী দলের ট্রফি। এবং গত বছর যখন সাপোর্টার শিল্ড জিতলো মেসির দল, সেটা কিন্তু রেকর্ড ছিল। এর আগে এমএলএস এর ইতিহাসে কোন দল কখনো এত পয়েন্ট নিয়ে সাপোর্টার শিল্ড জেতে নেই। সাপোর্টার শিল্ড জিতলো, তারপরে আর যা যা ছোটখাটো ট্রফি ছিল এই আমেরিকায় জেতার মতো এগুলো জিতলো। এবছরে সে কনফারেন্স কাপ জিতলো এই গত ম্যাচেই। আর শেষ পর্যন্ত তো সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রফি, যেটা ইউএস সকারের সবচেয়ে প্রেস্টিজিয়াস ট্রফি, এমএলএস কাপ, ভ্যাঙ্কুভারকে হারায়। যদিও কালকে মুলার ভার্সেস মেসি একটা লড়াই দেখানোর চেষ্টা হচ্ছিল, এবং মুলার তো আসলে ক্লাব ফুটবলে বা ইন্টারন্যাশনাল ফুটবলে একসময় মেসিরা ভালোই ডমিনেট করছে, মেসির এগেনস্টে খেলা হলেই মুলারের দল জিততো, এরকম একটা মিথ ছিল। শেষ পর্যন্ত সেই দলটাকে ক্রাশ করে দিয়েই মেসির দল এমএলএস কাপ জিতছে। এইটার ভেতর দিয়ে যেটা হলো, একটা বিচিত্র রেকর্ড হলো। এইটা, ফুটবল তো রেকর্ড কিপিং গেম না। এবং মেসি ওই দিন ইন্টারভিউতে যেটা বলছে, তার কদিন আগে আমি একটা কন্টেন্টে বলতেছিলাম যে ফুটবল নাম্বার গেম না, আর কোনো ভালো ফুটবলার নাম্বারের পেছনে ছোটে না। মেসিও কদিন আগে সেটা বলছে যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমার খুব একটা আগ্রহ নাই। আসলেই তাই, ফুটবলাররা চিরকাল খেলে আসছে খেলার জন্য। শুধুমাত্র তারা খেয়াল রাখে যে টুর্নামেন্টটা খেলতেছে, ওই টুর্নামেন্টটা জিততে হবে, আমাকে ট্রফিটা জিততে হবে। এছাড়া ওই কয়টা গোল হলো, কয়টা অ্যাসিস্ট হলো, এগুলো এই সদ্য আবিষ্কার করার জিনিস সব। তো তারপরেও মেসির যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স যারা ভালো রাখেন, তারা এটা হয়তো আবিষ্কার করতে পারবেন যে বিশ্বে এর আগে কোনো খেলোয়াড় তার খেলা
সব ধরনের টুর্নামেন্ট জিতছে কিনা, সব ধরনের টুর্নামেন্টের শিরোপা জিতছে কিনা। মেসি দেখেন মানে ম্যাচিউরড হওয়ার পরে, মানে তার ওই প্রথম আর্জেন্টিনায় যে ক্লাবে খেলছে ওই ক্লাব পর্বটা যদি বাদ দেন, তারপর থেকে মেসি যেখানে যে ধরনের টুর্নামেন্ট তার পক্ষে খেলা সম্ভব হয়েছে যে দলের হয়ে, সব ধরনের ট্রফি কিন্তু সে জিতছে। আর্জেন্টিনা এজ লেভেল, আর্জেন্টিনা সিনিয়র দল, আর স্পেনে আসার পরে বার্সেলোনার হয়ে যত ধরনের টুর্নামেন্ট জেতা সম্ভব প্রত্যেকটা বহুবার করে জিতছে। এরপরে আমেরিকায় তো কিছু জেতার কথা ছিল না, আমেরিকায় এসেও আমেরিকান একটা সকার দলের পক্ষে যত ধরনের ট্রফি খেলা সম্ভব, যত ধরনের ট্রফির জন্য রান করা সম্ভব, সব জেতা হয়ে গেল। সব মিলে সেই ট্রফি সংখ্যা 48 হয়ে গেল। মেসি যদিও নাম্বারের হিসাব রাখতে চায় না, সে হিসাব করতে চায় না যে আর কয়টা দেশ জয়ের বাকি আছে, সে শুধু জয় করার জন্যই জিতে যেতে চায়। সে কলম্বাসের মতো কোথাও নিধন করেও জিততে চায় না, সে আসলে মানুষের মন জিততে চায়। আবার আলেকজান্ডার দি গ্রেটের মতো কাউকে প্রধানতও করতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সে কলম্বাস, আলেকজান্ডার দি গ্রেট এই সবাইকে ছাড়ায় যায় জয়ের বিচারে। আর দুটো ট্রফির অপেক্ষা আছে, সেটা হলে সম্ভবত আলেকজান্ডার দি গ্রেট, কলম্বাস ওনরাও ওপরে বসে ঈর্ষা করা শুরু করবেন যে নিচে যেসব প্রাণী ফুটবল খেলছে এদের পক্ষে তো আগেও সম্ভব হয়নি, পরেও আর সম্ভব হবে না, আমরা একবার ট্রাই করে দেখবো কিনা যে আমাদের পক্ষে যদি মেসির এই রাজত্বে হানা দেওয়া সম্ভব হতো। না, আপনারা এই আফসোস করেন না বা এই আশাও করেন না, লিওনেল মেসির রাজত্বে আসলে কারো পক্ষে হানা দেওয়া সম্ভব হয় না। আপনি সর্বোচ্চ ইনস্টাগ্রামে বা এক্সে একটা ভিডিও পোস্ট করতে পারেন, করে নিজেরে সেরা প্রমাণ করতে পারেন, ইউটিউব চ্যানেল খুলতে পারেন, এগুলো করতে পারেন, কিন্তু লিওনেল মেসির রাজত্বে প্রবেশও করতে পারবেন না। লিওনেল মেসির জন্য আরেকবার শুভেচ্ছা থাকলে, সামনে বড় বড় মিশন আসতেছে যেগুলো এমএলএস কাপের চেয়ে অনেক বড়, ফিনালেসিমা, বিশ্বকাপ, সেগুলোর জন্য আমরা অপেক্ষায় আছি। লেটস সি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।